তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধনী বিল এনে একদিকে যেমন আসন পুনর্বিন্যাস, তার পাশাপাশি মহিলা বিল আসন সংরক্ষণ সংক্রান্ত যে বিল আগেই পাশ হয়েছে তা বাস্তবায়িত করার জন্য, বলবৎ করার জন্য এই বিশেষ অধিবেশনের অবতারণা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সেই আলোচনা। শুক্রবার হয় ভোটাভুটি। সেই ভোটাভুটিতে পরাজয় হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের, এনডিএ সরকারের পরাজয় হয়েছে। দেখতে পাওয়া গেছে যে শুক্রবার যে ভোটাভুটি হয়েছে তাতে বিলের পক্ষে 298টি ভোট পড়লেও বিলের বিপক্ষে ভোট পড়ে 230টি ভোট। এবং মোট এক্ষেত্রে কি হয়, সংবিধান সংশোধনী যখন কোনো বিল আসে, সেই সংবিধান সংশোধন করতে গেলে সংসদে উপস্থিত যে সাংসদরা রয়েছেন সেই সাংসদদের 2/3 ভোট বিলের পক্ষে পড়তে হবে, তবে সেই বিলটি পাশ হবে। এই যে শর্ত রয়েছে, এই শর্ত মেনে যে ভোট হয়েছে সেই ভোটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন্দ্রীয় সরকার, ফলে তাদের আনা যে বিল তা খারিজ হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ফলাফল মোদী সরকারের জন্য একটা বড় ধাক্কা হিসেবে দাবি করছে বিরোধী শিবির। বিলটি পাশের জন্য 528 জন যে সাংসদ উপস্থিত ছিলেন তাদের মধ্যে 352টি, তাদের 2/3 করলে হয় 352টি ভোটের প্রয়োজন ছিল, কিন্তু সেক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিলের পক্ষে তারা ভোট পেয়েছে 298টি, অন্যদিকে বিরোধী ভোট পড়েছে 230, সেই কারণে এই ভোট হয়নি। কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই যে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়িত করার জন্য নিয়ে এলো এবং তার পেছনে অবশ্যই ছিল আসন পুনর্বিন্যাস বিলটি, যেটি সংবিধান সংশোধনী বিল হতো, সেই বিলটি নিয়ে এলো, তারা কি মহিলা সংরক্ষণের জন্য আদৌ তারা আন্তরিক? এই প্রশ্ন উঠছে। কেন উঠছে দেখা যাক তাহলে ভারতীয় জনতা পার্টি এই মহিলা সংরক্ষণের বিষয়ে তারা তাদের নিজেদের দলে কি অভিজ্ঞতা রেখেছে আমাদের সামনে। আমরা বেশি দূরে যেতে হবে না, 2024 লোকসভা নির্বাচনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে 543টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এককভাবে 441টি আসনে প্রার্থী দিয়েছিল, লড়াই করেছিল তারা, এবং বাকি আসনগুলি তাদের শরিক দলগুলির জন্য ছেড়ে দিয়েছিল। এই যে 543-এর মধ্যে 441টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় জনতা পার্টি, সেখানে তারা 69 জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। এবার এই 441-এর মধ্যে যদি দেখা যায় যে 69, এটা কত শতাংশ? মাত্র 16% আশেপাশে। অর্থাৎ এই যে 33% দেওয়ার বিষয়ে তাদের যে এই আন্তরিকতার যে দাবিটা তারা করছে, সেখানে তারা 33-এর অর্ধেক 16, মানে 16.5 হয়, তো যাই হোক সেই অর্ধেকে রয়েছে তারা এখনো পর্যন্ত। তারা অর্ধেকটাও পার করতে পারেনি, অথচ তারা বলছে তারা নাকি যথেষ্ট আন্তরিক। অন্যদিকে কংগ্রেস তারা প্রায় 13% মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। জাতীয় যে যদি গড় আমরা দেখি সেক্ষেত্রেও গড়টা খুব একটা আশাব্যঞ্জক নয়, 10% মতো মহিলা প্রার্থীরা মনোনয়ন দিয়েছিলেন। তবে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মহিলা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তারা সবসময় এগিয়ে, 33% তাদের কাভার করা হয়ে যায়। সংবিধান সংশোধনের কেন প্রয়োজন পড়েছিল? সংবিধান সংশোধনের প্রয়োজন হয়েছিল এই কারণেই, 2001 সালে যেটা ঘোষণা করা হয়েছিল যে এর পরে জনগণনার ভিত্তিতে এই বিষয়টি হবে। 2023 সালে যখন মহিলা সংরক্ষণ বিল পাশ হয় সংসদে, তখন এই কথাটা বলা হয়েছিল যে যখন জনগণনা যখন পরবর্তী হবে, সেই জনগণনার ভিত্তিতে মহিলা সংরক্ষণ বিল বলবৎ করা হবে। সেক্ষেত্রে এই জনগণনার কাজটা এই চলতি মাসে, এপ্রিল মাসেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির বক্তব্য ছিল যে 2029 সালের পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের তারা আইনসভায় নিয়ে আসতে চায়, এবং সেই কারণেই তারা এই 2011 সালের যে জনগণনা শেষ হয়েছিল সেই জনগণনার ভিত্তিতে তারা এবার মহিলা প্রার্থীদের নিয়ে আসতে চায়। সেই কারণেই যেহেতু 2026-এর বদলে 2011-র জনগণনার ভিত্তিতে মহিলা সংরক্ষণ করতে হবে, সেই জন্যই সংবিধান সংশোধনের প্রয়োজন, এবং সেই জন্যই প্রয়োজন ছিল এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা, যদিও সেটা পায়নি ভারতীয় জনতা পার্টি। এবার দেখা যাক একবার যে এই যে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে লোকসভা বিধানসভার যে আসন বাড়তে চলেছে,
সেক্ষেত্রে লোকসভার আসন সংখ্যা বেড়ে হবে রাজ্যগুলি অনুযায়ী 815টি এবং বাকি কেন্দ্রশাসিত অঞ্চলে বাকি 35টি আসন বিভাজিত হয়ে যাবে, প্রায় 850 হতে চলেছে লোকসভার আসন সংখ্যা। যদি লোকসভার আসন সংখ্যা 850 হয় তাহলে সেক্ষেত্রে তার 1/3 বা 33% যদি মহিলারা হয় তাহলে সেক্ষেত্রে মহিলা সাংসদের সংখ্যা হতে চলেছে অ্যাপ্রক্সিমেটলি বা আনুমানিক 284 জনের মতো মহিলা সাংসদ হতে চলেছেন আগামী দিনে, যেটা কিনা বর্তমানে যে সংখ্যা রয়েছে 74 তার থেকে 400% বেশি। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যে অষ্টাদশ লোকসভা চলছে সেই অষ্টাদশ লোকসভায় আমরা যদি তাকাই তাহলে সেখানেও তফসিলি জাতি এবং উপজাতিরা রয়েছে। কারণ প্রশ্নটা এই কারণেই উঠছে যে ভারতীয় জনতা পার্টি কেন এড়িয়ে যাচ্ছে এবারের আগামী জনগণনাকে। এখানেই প্রশ্নটা ওঠে যে এই আগামী জনগণনাকে এড়িয়ে যাওয়ার কারণটার পেছনে অন্য বিষয় রয়েছে। একদিকে আগামী জনগণনাকে হিসাব যদি করা হয় তাহলে মহিলা প্রার্থী পাঠাতে হবে 284 জন, আর বর্তমানে যে হিসেবটা করা হয় তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত রয়েছে 15% আসন, আর তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে 8.5% আসন। এবার আমরা যদি দেখতে যাই যে যদি 850 লোকসভার আসন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতে এই আসন সংখ্যা তফসিলি জাতিদের জন্য দাঁড়াবে 128 এবং অন্যদিকে তফসিলি উপজাতিদের জন্য যে আসন সংখ্যা সেই আসন সংখ্যাটাও অনেকটা বেড়ে যাবে, সেই আসন সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 72। আর এর মধ্যেই মহিলা ভোট যেটা রয়েছে সেই তফসিলি জাতিদের মধ্যে মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে 43 জন, তফসিলি উপজাতিদের মধ্যে 24 জন মহিলা প্রতিনিধিত্ব থাকবে আগামী দিনে 850 লোকসভা হলে। এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই যদি ভারতীয় জনতা পার্টি যে তারা বলে তারা আদিবাসীদের জন্য পিছড়ে বর্গের জন্য অত্যন্ত তারা চিন্তাশীল, অত্যন্ত আন্তরিক, তাদেরকে তারা সমাজের মূল স্রোতে নিয়ে আসতে চায়। বর্তমান 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে যে অষ্টাদশ লোকসভা চলছে সেই অষ্টাদশ লোকসভায় মোট 84টি আসন রয়েছে এই তফসিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত। এখানে ভারতীয় জনতা পার্টি 30টি আসনে জয়লাভ করেছে, এই এসসি যাদের জন্য রিজার্ভড। এই 30টি যে আসনও রয়েছে সেই 30টি আসনে ভারতীয় জনতা পার্টি 2019-এ যতগুলি 46টি আসন জিতেছিল কিন্তু সেখান থেকে 16টি আসনে হারতে হয়েছে ভারতীয় জনতা পার্টি। মানে তফসিলি জাতির সংরক্ষিত যে আসন সেরকম 16টি আসনে ভারতীয় জনতা পার্টি হেরে গিয়েছে। কেন হেরে যায়? হয় প্রতিশ্রুতি পূরণ করেনি অথবা তাদের ব্যবহার, সেই ব্যবহারের জন্যই তফসিলি জাতি সংরক্ষিত আসনে 16টি আসনে হেরেছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস 20টি আসন রয়েছে, এর মধ্যে 13টি আসনে অতিরিক্ত জিতে এসেছে কংগ্রেস। সমাজবাদী পার্টি 7টি এই তফসিলি জাতি সংরক্ষিত আসনে তারা 7টিতে নতুন করে জিতে এসেছে। তৃণমূল কংগ্রেস 2টি নতুন তফসিলি জাতি সংরক্ষিত আসনে জিতে এসেছে, আর সেখানে ভারতীয় জনতা পার্টি 16টি তফসিলি জাতি সংরক্ষিত আসনে হেরেছে। ফলে বোঝাই যাচ্ছে মহিলাদের আইনসভায় নিয়ে আসার পেছনে যে দাবি করছে ভারতীয় জনতা পার্টি সেই দাবি আসলে প্রহসন ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত তফসিলি জাতি উপজাতিদের জন্য তাদের এই যে উদ্বেগ সেই উদ্বেগের জন্যই কিন্তু তফসিলি জাতি উপজাতি সংরক্ষিত 16টি আসনে হারতে হয়েছে তাদের। ফলে বোঝাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে তারা কতটা নিজেদের লোক বলে মনে করে এবং সেই কারণেই তাদের হারিয়েছে। সব মিলিয়ে এই যে পরিস্থিতিটা দাঁড়ালো, ভারতীয় জনতা পার্টি আগামী যে কদিন নির্বাচনী প্রচার বাকি রয়েছে, 23শে এপ্রিল ভোট রয়েছে তামিলনাড়ুতে, কেরালার ভোট হয়ে গিয়েছে, পুদুচেরির ভোট হয়ে গিয়েছে, অসমের ভোট হয়ে গিয়েছে, 23শে এপ্রিল ভোট রয়েছে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট রয়েছে 29শে এপ্রিল। এই কদিন খুব স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি প্রচার করবে যে তারা মহিলা সংরক্ষণ বিল এনে মহিলাদের নিয়ে আসতে চেয়েছিল আইনসভায়, কিন্তু বিরোধীরা আনতে দেয়নি। কিন্তু আদত চিত্রটায় দেখতে পাওয়া যাচ্ছে তারা নিজেদের দলেই মহিলা প্রার্থীদের মনোনয়ন দেন না, মাত্র 16%কে মনোনয়ন দেন। এবং দ্বিতীয়ত যদি
26-এ যে জনগণনা শুরু হয়েছে সেটা শেষ হতে হতে একটু দেরি হবে, 28 কাছাকাছি পৌঁছে যাবে। সেই সময় গেলে 284 জন মহিলাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। সেটার থেকে বেঁচে যেতেই এই 2011-র জনগণনার ভিত্তিতে তারা এই বিলটি পাশ করাতে চাইছিল। এমনকি একই সঙ্গে যে কাস্ট সেন্সাস হওয়ার কথা রয়েছে সেই জাতি গণনার বিষয়েও তারা 2011-র হিসেবটাকেই, যদি এই একবার আসন পুনর্বিন্যাস হয়ে যায় 2011-র হিসেবে, তাহলে সেই কাস্ট সেন্সাসের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক অসুবিধা এড়িয়ে থাকতে পারবে। এবং তার পাশাপাশি এই যে আলোচনাটা এখন হচ্ছে, এই আলোচনার ক্ষেত্রে কি তারা দেশের সামনে অন্তত এই তুলে ধরতে পারবে নির্বাচনের প্রাক্কালে যে তারা কতটা আন্তরিক। এই এত কিছু ভেবেই এই উদ্দেশ্যেই সংবিধানের এই বিশেষ সংসদের এই বিশেষ অধিবেশনের আহ্বান করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিজেপি হেরে যাওয়ায় একদিকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তারা তাদের রাজনৈতিক ভাষ্য তৈরি করতে পারবে, বিজেপিও পাল্টা ভাষ্য তৈরি করবে যে মহিলা সংরক্ষণ বিল পাশ করতে দিল না বিরোধীরা। মানুষ কোনটা বিশ্বাস করে সেদিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আমি আবারও বলবো সাবস্ক্রাইব করতে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন তথ্য তত্ত্ব @অঙ্কুর। নমস্কার।